হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে। পিঙ্কি ভট্টাচার্যের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের নিয়ে যাব আন্দামান ট্রিপের ডে 4-এ। আজকের দিনটা খুব ইন্টারেস্টিং, কারণ আজ আমরা যাব আন্দামানের একটা খুব সুন্দর আইল্যান্ডে, যেটা হলো নীল আইল্যান্ড। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের নিজের জন্য বেশ কিছুক্ষণ সময় দিলাম। অন্য দিনের মতো তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে সুস্থে নিজের মতো করে রেডি হলাম। জানলা খুলে দেখলাম ঝলমলে আলো। আন্দামানের এই পলিউশন ফ্রি জায়গায় শ্বাস নিয়েই মনটা ফ্রেশ হয়ে গেল। এখানে আকাশ আর জলের রং এত নীল যে দেখলেই মন খুশি হয়ে যায়। এই হলো আমার হ্যাভলকের সকাল। মাখিজন তৈরি হচ্ছে, এবার আমরা বেরোবো নীল আইল্যান্ডের দিকে। এই হচ্ছে পুরো হোটেলটা। আমার হাতে তখনও একটু সময় ছিল, তাই বেশ কিছুক্ষণ নিজের সাথে বসে সময় কাটালাম। কখনো চুপচাপ জানালার বাইরে তাকিয়ে, কখনো আবার একটু ফোন নিয়েও সময় কাটালাম। তারপর ধীরে সুস্থে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। চলো আগে নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। নিচে নেমেই এই ছোট বাচ্চাটার সাথে দেখা হলো। ওকে দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, আমার ছেলেটার কথা ভেবে। মনে হচ্ছিল যেন আমার ছেলেটাকেই দেখছি। ইডলি, আবার চাটনি, সাম্বার, পোহা, ছোলার ডাল, লুচি, আর এটা ডিম সেদ্ধ। আর রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, আর তার সাথে চা ও কফি। বসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। সকালের এই সিম্পল ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ সামনে অপেক্ষা করছে আজকের নতুন অ্যাডভেঞ্চার। তারপর গাড়ি এলো, আমি বেরিয়ে পড়লাম জেটির দিকে। আজ আমি যাব ফেরি ধরে হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ডে। এখন চলে এসেছি হ্যাভলক জেটিতে। এটাই হলো এই দ্বীপের প্রধান জেটি। এখান থেকেই বিভিন্ন ফেরি আর ক্রুজ ছেড়ে যায় আন্দামানের অন্য দ্বীপগুলোর দিকে। জেটিতে দাঁড়িয়ে চারপাশে তাকালে দেখা যায় নীল সমুদ্র, বড় বড় ক্রুজ আর ফেরি, আর সেই সঙ্গে পর্যটকদের ভিড়। এখান থেকে নটিকা ফেরি ধরে নীল আইল্যান্ড পৌঁছাতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। সত্যি বলতে কি, এখানকার পরিবেশটাই আলাদা। সমুদ্রের হাওয়া আর সেই সুন্দর নীল জল দেখলেই মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। পৌঁছে গেলাম নীল আইল্যান্ডে। এখানে পৌঁছে আমি লিটারালি অবাক হয়ে গেলাম। জলের রং আরও বেশি নীল। এত সুন্দর জল আমি কখনো দেখিনি। এখানে জলটা আরো নীল। ওয়াও! আইল্যান্ডে নেবেই প্রথমেই চলে গেলাম ভারতপুর বিচে। এই বিচটা নীল আইল্যান্ডের সবচেয়ে পপুলার বিচগুলোর মধ্যে একটা। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়: স্নোরকেলিং, গ্লাস বটম বোট রাইড, স্পিড বোট, জেট স্কি, এক্সেট্রা। আমি ভাবলাম যখন জলের রং এত নীল, তখন গ্লাস বটম বোট রাইডটা তো করলেই হয়। এখন যাচ্ছি গ্লাস বটম বোট রাইডের টিকিট কাটতে। এগুলো সব ম্যানগ্রোভ। চলে এসেছি ভারতপুর বিচে। নীল আইল্যান্ডে কিছু একটা ওয়াটার অ্যাক্টিভিটি না করলে হয়। এখানে এখন ওয়াটার অ্যাক্টিভিটি বলতে গ্লাস বোট করব। টিকিট কেটেই নাম্বার আসতেই উঠে বসলাম গ্লাস বটম বোটে। আজ থেকে আবার দেখব নীল সমুদ্রের নিচের কোরাল আর রঙিন মাছগুলো। এক্সাইটমেন্ট তো ছিলই, কিন্তু তার সাথে সাথে একটু ভয়ও কাজ করছিল, কারণ চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র, আর আমরা যাচ্ছি সমুদ্রের মাঝখানে। তবুও নতুন কিছু দেখার ইচ্ছাটা এতটাই বেশি ছিল যে ভয়টাকে একটু সরিয়ে রেখেই উঠলাম গ্লাস বটম বোটে। মাঝ সমুদ্রে গিয়ে যখন স্পিড বোটটা থামিয়ে দিল,
আর পাশ দিয়ে বড় বড় ক্রুজ শিপ যাচ্ছিল। তখন জলের ঝাপটা মুখে চোখে লাগছিল। উফ, কি একটা দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু ভেতরটাও যে আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছিল। আমরা এখন গ্লাস বোটে, আমাদের একদম পুরো প্রাইভেট ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এত জলে ভয় পাই, আমরা শুধু জলে পেছনে যে একটা বড় সাদা ক্রুজ দেখা যাচ্ছে, হঠাৎই সেই ক্রুজটা আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় এমন ঢেউ তুলল যে আমাদের স্পিড বোটটাও দুলে উঠল। মুখে আর চোখে সমুদ্রের জলের ছিটে এসে পড়ছিল। সেই মুহূর্তটা একটু ভয় লাগলেও আবার দারুণ এক্সাইটিংও লাগছিল। এবার পৌঁছে গেছি একেবারে মাঝ সমুদ্রে। এখানে এসে স্পিড বোটটা থামিয়ে দেওয়া হলো। সমুদ্রের নিচের জগৎ আমি আগেও নর্থ বেতে দেখেছিলাম, কিন্তু এখানকার জলের রং এতটাই নীল আর এতটাই পরিষ্কার যে কোরাল রিফগুলো আরও স্পষ্ট করে দেখা যাচ্ছিল। সব মিলিয়ে যেন সমুদ্রের এক আলাদাই দুনিয়া। এই অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ, আর মনে হয় সারা জীবন মনে থাকবে। Oh my God, what an experience! বিচে ফিরে কিছুক্ষণ গাছের ছায়াতে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ বিচে বসে সমুদ্রের হাওয়া আর শান্ত পরিবেশটা উপভোগ করলাম। চারিদিকে শুধু নীল জল আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। কিছুক্ষণ পরে আমাদের গাড়ি এসে গেল। এখন পৌঁছে গেছি রিসর্টে। সব এখানেই আছে, অনেকগুলো মাছ আছে এখানে। রিসর্টে ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হলো। তারপর প্রয়োজনীয় ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা চেক ইন করলাম। এখন একটু ফ্রেশ হয়ে তারপর শুরু হবে বাকি ঘোরাঘুরি। রিসর্টটা সত্যিই দারুণ সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা শান্ত পরিবেশ। এখানে এসে মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝেই একটু নিজের মতো করে সময় কাটানো যাবে। এই হচ্ছে আমার রুম নাম্বার 110। রিজার্ভ আছে আমার নামে। ওয়াও, such a lovely room. Wow. Superb. Wow. রুমটাও খুব সুন্দর করে সাজানো। ঢুকেই একটা আলাদা শান্তি লাগছে। আর বাইরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখানকার পাতাগুলোর রঙও যেন একদম টাটকা সবুজ। গাছপালায় ঘেরা এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখানে রুমগুলো বোধহয় আমার নামে বুক হয়েছিল, তাই প্রত্যেকটা রুমের বাইরে আমার নেম ট্যাগ দেওয়া রয়েছে। রিসর্টে একটা মজার জিনিস দেখলাম, বেশিরভাগ রুমের বাইরে আমার নামের নেম ট্যাগ লাগানো। দেখে তো আমি নিজেই একটু কনফিউজ হয়ে গেলাম, কোনটা যে আসলে আমার রুম বুঝতেই পারছিলাম না। তারপর ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আর সবাই মিলে একটু হাসাহাসিও হচ্ছিল। মনে হচ্ছিল যেন পুরো রিসর্টটাই আমার নামেই লেখা আছে। এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি এমন একটা জায়গায় যেটা নাকি এই আইল্যান্ডের সবচেয়ে ইউনিক স্পট। কিন্তু জায়গাটা কি সেটা এখনই বলছি না, একটু পরেই তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। এখানের যাওয়ার রাস্তাটা একটু ডিফিকাল্ট। একবার পা পিছলে গেল মানে হাত পা চোট লাগতে পারে। কিন্তু জায়গাটা সত্যিই দারুণ। হ্যাঁ, চলে এসেছি এখন ন্যাচারাল ব্রিজে। এইটা একটা ন্যাচারাল কোরাল ব্রিজ, যেটা সমুদ্রের কোরাল রিফ আর পাথর মিলে প্রকৃতির হাতে তৈরি হয়েছে। লো টাইডের সময় এটা ভালো করে দেখা যায়। সমুদ্রের হাওয়া আর কোরাল রিফ, তার সাথে নীল আকাশ, সব মিলে মনটা এমনিই যেন ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছি না, তুমি তুলছো তো?
রোদটাও বেশ চড়া ছিল, কিন্তু এত সুন্দর প্রকৃতি আর সামনেই ন্যাচারাল ব্রিজ আর সমুদ্রের দৃশ্য দেখে সেই রোদের কথা যেন আর মনেই থাকছিল না। সমুদ্রের সামনে দাঁড়িয়ে হঠাৎই একটু যেন ফিল্মি ফিল্মি ভাইব লাগছিল। নীল আকাশ, সমুদ্রের হাওয়া আর সেই সুন্দর পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা খুব স্পেশাল লাগছিল। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখি আর বানিয়েই ফেললাম একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি দেখতে হলে অবশ্যই মারতে হবে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে। বলো, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হবে না? মাথা ঘুরবে না? পুরো এত আনইভেন। লো টাইডের সময় সমুদ্রের জল একটু নেমে যায় আর নিচের কোরালগুলো স্পষ্ট দেখা যায়। অসাধারণ লাগলো এই জায়গাটা আমার। আজকের শিডিউলটা খুব টাইট। এবার আমি চলে যাচ্ছি সানসেট দেখতে। চলে এসেছি এখন লক্ষ্মণপুর বিচে। এই বিচটা মেনলি ফেমাস সানসেটের জন্য। অনেকে বলে আন্দামানের অন্যতম সুন্দর সানসেট এখানেই দেখা যায়। আমরা এখন চলে এসেছি লক্ষ্মণপুর বিচের কাছে সানসেট দেখবার জন্য। দাঁড়িয়ে আছি, মেঘটা একটা ক্লাউডি হয়ে আছে, মেঘলা মেঘলা। দেখা যাক দেখতে পাই কিনা, লাকে থাকলে দেখতে পাবো আশা করছি। দেখা যাক কি হয়। পিঙ্কির সঙ্গে এখানে আন্দামান ট্যুরে আমরা সব কলকাতা থেকে একসঙ্গে ফ্লাইটে উঠেছিলাম 17ই জানুয়ারি 2026-এ এসে পৌঁছালাম পোর্ট ব্লেয়ারে। ওখান থেকে আমরা এখন ঘুরে করে বেড়াচ্ছি, আজকে এসেছি। আর বলো আমার ব্যাপারে কি তোমার ফিল হয়েছে? শিল্পীকে দেখে আমার তো খুব ভালো লাগছে। শিল্পীর সঙ্গে এত পিঙ্কি সরি ক্যামেরার সামনে এসে সবাই ভুলভাল বকে, ও ক্যামেরার সামনে এসে ভুলভাল বলতে শুরু করে দিয়েছে। এত ক্রাউডে এত আনন্দ হয়েছে। পিঙ্কি আর ভীষণ এত কোঅপারেটিভ অ্যান্ড এত সিম্পল, এত গুড, উইচ আই কান্ট টেল, মানে এক্সপ্রেস ইন ফ্রন্ট অফ ইউ। রিয়েলি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। না এত ভালো লেগেছে না, এত ফ্রি, এত কি বলবো, এত লাফিং ফেস, অলওয়েজ লাফিং। আমি কাকিমার সাথে পরিচয় হয়েছে এই ট্রিপে এসে। সত্যি আমার এত ভালো লাগছে। প্রথমে এই ট্রিপটাতে আসার সময় আমার সত্যি খুব ভয় লাগছিল যে জানি না আমার সঙ্গে যারা থাকবে তারা কেমন হবে, কিন্তু এখানে ট্রিপের সবাই খুব ভালো। আমরা যেখানে যাচ্ছি কাকিমা আর আমি, আমাদের খুব ভালো লাগছে। কাকিমা মানুষ হয়েছে কিন্তু খুব ভালো জায়গা। আমি সেখানে কিছুদিন আগে ঘুরে এসেছিলাম, তার ব্লগও আমি বানিয়েছি। আর সেটা হচ্ছে প্রপার দার্জিলিং। ওখানেই পড়াশোনা, ওখানেই ব্রন অ্যান্ড ব্রট আপ। তাই মানে কি বলবো, মানে খুবই ভালো লেগেছে আমার, খুবই ভালো লাগছে ট্রিপটা। সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে। এরপরে সানসেটটা হবে, দারুণ লাগছে। লাল হয়ে যাবে, লাল হয়েছে দেখেছো? আর সানের রেগুলো কিরকম ভাবে পড়েছে দেখো, নিচে দেখো কি সুন্দর লাগছে। নেচার মানে সত্যি বিউটিফুল একদম। সমুদ্রের ধারে বসে থাকলাম অনেকক্ষণ। মানুষ, সমুদ্রের জল, আকাশ আর সামনে সূর্য আস্তে আস্তে ডোবা। অসাধারণ লাগছিল সত্যি, কিন্তু চোখের নিমেষে সানসেট হয়ে গেল। মেঘের জন্য আমি সেটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করতেও পারলাম না। আজকের এই দুটো স্পটই সত্যি অসাধারণ লাগলো। এমন জায়গায় এলে সত্যিই মনে হয় প্রকৃতির সৌন্দর্যকে যতই দেখা যায় ততই যেন নতুন করে অবাক হতে হয়। তারপর বিচ থেকে বেরিয়ে হালকা ইভিনিং স্ন্যাক্স আর চা খেয়ে আবার হোটেলের দিকে ফেরার পালা। হোটেলে ফিরে এসে ফ্রেশ হলাম, নিজের মতো কিছু সময় কাটালাম, গান শুনলাম, বাড়ির লোকেদের সাথে কথা বললাম। আজকের দিনটা আমার বেশ ভালো কাটলো। যখন মনের কোনো ইচ্ছা পূরণ হয় তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি আর পূর্ণতার অনুভূতি হয়। আজ আমারও ঠিক তাই লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ ওয়াক করে এখন চললাম ডিনার করতে। আজ সারাদিন ঘোরাঘুরি করে সত্যিই খুব ভালো লাগছে।
কখনো কখনো নিজের জন্য একটু সময় দেওয়া খুব দরকার। আমাদের মেয়েদের ছোটবেলা থেকে শেখানো হয় সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে, সবাইকে আগে ভাবতে। কিন্তু এর মাঝেও একটা জিনিস মনে রাখা খুব জরুরি, নিজের কথাটাও মাঝে মাঝে ভাবা। কারণ আমরা যদি নিজের যত্নই না নিই তাহলে অন্যদের জন্য ভালো থাকাটাও কঠিন হয়ে যায়। তাই মাঝে মাঝে নিজের জন্য একটু সময়, একটু শান্তি, এগুলো খুব দরকার। চলুন এবার ডিনার করে আসি, তারপর একটু ওয়াক করব। রাইস আছে, ডাল, আলু গোবি, মটর পনির, পাপড়, শিবের পায়েস, আর এটা কি চিলি চিকেন। আর একটা কথা না বললেই নয়, এই রিসর্টের স্টাফদের কাছ থেকে আমি যে যত্ন আর সহযোগিতা পেয়েছি সেটা সত্যিই খুব ভালো লেগেছে। তাদের ব্যবহার আর হসপিটালিটি সত্যিই প্রশংসার যোগ্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, টাটা।